বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল শাখা অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের নবম অধ্যায় বিপণন নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ে এটি আমার প্রথম ক্লাস। তার আগে আমি বলে নিই যে সংসদ টিভিতে তোমাদের ক্লাস হচ্ছে, তোমরা নিয়মিত সংসদ টিভি ক্লাস দেখবে এবং আমাদের ক্লাসগুলো অবশ্যই করবে। এবং তোমরা যারা লাইভে উপস্থিত থাকো না তাদেরকে আমি বলবো লাইভে উপস্থিত থাকবে, এবং যারা পরবর্তী সময়েও দেখো তোমাদের নাম, রোল, শ্রেণীটা অবশ্যই লিখবে যাতে আমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করতে পারি। তোমাদের কিন্তু অবশ্যই অ্যাটেন্ডেন্স দিতে হবে। এই বিষয়টির প্রতি তোমরা বিশেষ নজর রাখবে এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবে। আর আরেকটা যে বিষয় বলতে চাচ্ছিলাম যে মাদক নিয়ে আমি আমার প্রতিটি ক্লাসেই বলি, এবং আমি চাই যে তোমরা অবশ্যই এই বিষয় একদম মাথার ভিতর ঢুকিয়ে রাখো। এবং এর আগের ক্লাসগুলো মাদকের কুফল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি আবার বলবো যে মাদক শুধুমাত্র তোমার একার ক্ষতি করে না, তোমার পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে তুমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ। তো অবশ্যই এই মাদকাসক্ত থেকে নিজেকে দূরে রাখবে, এড়িয়ে চলবে এবং ভাই বোন, বন্ধুবান্ধবকেও এই ধরনেরই পরামর্শ দান করবে। ঠিক আছে, তো আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের নবম অধ্যায় নিয়ে আলোচনা করছি এবং অধ্যায়টির নাম হচ্ছে বিপণন, মার্কেটিং সম্পর্কে আমরা সবাই কম বেশি বুঝে থাকি। আমরা মনে করি যে কোথায় যাচ্ছি, মার্কেটিংয়ে যাচ্ছি। আসলে এটা কিন্তু না, আমরা আসলে শপিংয়ে যাই। পণ্যদ্রব্য শুধু কিনলেই কিন্তু সেটা মার্কেটিং হয়ে যায় না। মার্কেটিংয়ের আওতাটা অনেক ব্যাপক। ঠিক আছে, সাধারণ অর্থে পণ্যদ্রব্য কেনা বেচাকে মার্কেটিং বলা হয়ে থাকে। আমি তার আগে বলতে চাচ্ছি যে যদি শোনা না যায়, যদি শুনতে না পাও, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, যারাই আছো আমাকে যদি একটু জানাও যে শোনা যাচ্ছে কিনা, তাহলে একটু আমার সুবিধা হয়। কিন্তু প্রায় সময় দেখা যায় যে কোনো সাউন্ডের প্রবলেম হয়। ঠিক আছে, আচ্ছা, মার্কেটিংটা কি? তাহলে আমি যদি বলি, পণ্যদ্রব্য সাধারণ অর্থে যে পণ্যদ্রব্য কেনাবেচাকে মার্কেটিং বলে। মার্কেটিং বিষয়টা বা বিপণন বা বাজারজাতকরণ তোমাদের মাধ্যমিকের যে সিলেবাস আছে সেখানে মাত্র একটা অধ্যায় আছে, কিন্তু যখন তোমরা উচ্চ মাধ্যমিকে উঠবে তখন কিন্তু সম্পূর্ণ একটি বিষয় আছে মার্কেটিং সম্পর্কে। তখন কিন্তু এই বিষয়ে বিস্তারিত জানতে পারবে। তো এই অধ্যায়টা খুব অল্প পরিমাণ আছে, তো আমিও তোমাদেরকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে অংশটুকু আছে তার মধ্যে থেকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো বিপণনটা আসলে কি? বিপণন বা বাজারজাতকরণ একই কথা। বিপণন হচ্ছে পণ্যদ্রব্য উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট, ভোক্তা কারা, যারা আমরা পণ্যটি চূড়ান্তভাবে ভোগ করে থাকি, ব্যবহার করে থাকি, তাদের পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যতগুলো কাজ করতে হয় সবগুলোই বিপণন বা বাজারজাতকরণের অন্তর্ভুক্ত। যদি আমি একটি উদাহরণ দিই, গল্পের মতো করে বলি, ধরো নাবিস্কো এলাকায় একজন ব্যবসায়ী আছে। তিনি কি করে? তিনি বিস্কিট উৎপাদন করেন। ঠিক আছে, এখন তিনি যে বিস্কিট উৎপাদন করলো, সেই বিস্কিটের নাম দিল এনার্জি প্লাস নামে বিস্কিট আছে। ঠিক আছে, তো আমরা অন্য একটা নাম দিই, যে কোনো একটা বিস্কিটের নাম দিতে পারো, কুকিজ বিস্কিট। ঠিক আছে, এখন এই বিস্কিটটা উৎপাদন তো সে করলো, কিন্তু সেই বিস্কিটটা উৎপাদন করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত তাকে কতগুলো কাজ করতে হয় দেখো। সে শুধুমাত্র নাবিস্কো এলাকার জন্য বা মহাখালীর জন্য বা বনানীর জন্য কিন্তু উৎপাদন করেনি, সে তার বিস্কিটটা উৎপাদন করেছে সারা দেশের মানুষ খাবে বলে। তাহলে এই বিস্কিট উৎপাদন করতে হলে তাকে একটা কাজ করতে হয়েছে, সেটা কি? তাকে এই বিস্কিট যাতে সম্পূর্ণ দেশে পৌঁছে যায়, বা যে এলাকায় সে যেই ক্রেতার জন্য সে বিস্কিট উৎপাদন করেছে তাদের জন্য কি করতে হবে, জানতে হবে কার উদ্দেশ্যে সে বিস্কিট উৎপাদন। এটা কি চকলেট বিস্কিট না সাধারণ বিস্কিট? চকলেট বিস্কিটের ক্রেতা আলাদা, সাধারণ বিস্কিটের ক্রেতা আলাদা, ক্রেতার সংখ্যা কত?
তারপর এটাকে পরিবহনের মাধ্যমে বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে দিতে হবে। বিস্কিটটা যাতে ভেঙে না যায়, নষ্ট না হয়ে যায়, এর জন্য এটাকে কি করতে হবে, আকর্ষণীয় করার জন্য একে মোড়কীকরণ করতে হবে, বিক্রয়ের জন্য এর মূল্য নির্ধারণ করতে হবে। তাহলে দেখো, এই যে বিস্কিট উৎপাদন করলো, বিস্কিট যাতে দীর্ঘদিন ভালো থাকে এই জন্য বিস্কিটকে প্যাকেটজাত করলো, বিস্কিটটা যাতে সবার নিকট পৌঁছে যায় এই জন্য পরিবহনের ব্যবস্থা করলো। এই যে এতগুলো কাজ করলো, উৎপাদন, সংরক্ষণ, পরিবহনের ব্যবস্থা এবং বাজারে যে একটি নতুন বিস্কিট এসেছে এ সম্পর্কে জানার জন্য সে বিজ্ঞাপন দিল, এই যে যাবতীয় কাজ, এই কার্যাবলীকেই বিপণন বলা হয়ে থাকে। তাহলে কি সাধারণভাবে আমরা বিপণন বলতে পণ্যদ্রব্য কেনাবেচাকে বুঝে থাকি, কিন্তু আসলে কি যে পণ্যদ্রব্য উৎপাদনকারী, যে পণ্যটা উৎপাদন করে, এই যে উৎপাদনকারী নিকট থেকে, উৎপাদনকারীর নিকট থেকে যে চূড়ান্ত ভোক্তা যে পণ্যটি ব্যবহার করছে, ভোগ করছে, ভোক্তার নিকট পৌঁছাতে যতগুলো কাজ করতে হয় তার সব কিছুই হচ্ছে বিপণন বা বাজারজাতকরণ। যদি আরেকটি তোমাদের বই একটি গল্প আছে, গল্পের মতো করে বলা যায় যে ধরো মুন্সিগঞ্জে একজন ব্যক্তি আছে যিনি কিনা মুরগি পালছে, মুরগির লালন পালন করে। তো তার এক সময় দেখা গেল সে মুরগি লালন পালন করতে একটু বড় আকারে ফার্মের মতো মুরগি লালন পালন করছে এবং পরিবারের সদস্যরা তাকে সহযোগিতা করছে। মুরগি লালন পালন করে সে মুরগি থেকে ডিম, যত বেশি মুরগি সে বাড়িয়ে দিচ্ছে তত কি ডিম আসতেছে, সেই ডিমটাকে সে কী করছে, ডিমটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য কিভাবে সংরক্ষণ করা হয়, ঠান্ডা জায়গায় রাখতে হয় সেটার ব্যবস্থা করছে। এরপর সে ডিমকে বাজারে নিয়ে যাচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে। এরপর আশেপাশের লোকজনকে জানাচ্ছে যে সে এখন ডিম উৎপাদন করছে বেশি পরিমাণে এবং সে তা বাজারে বিক্রি করছে। এই যে ডিম উৎপাদন, সংরক্ষণ এবং বিক্রয়ের যে ব্যবস্থা, এই সবগুলো কাজই হচ্ছে কি বিপণন বা বাজারজাতকরণ। এখন আমরা বিপণন বা বাজারজাতকরণের কার্যাবলী সম্পর্কে জানব। ঠিক আছে, বিপণন বা বাজারজাতকরণের কার্যাবলী এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। বিপণনের কার্যাবলী এর কার্যাবলী এবং এখান থেকে প্রতি পরীক্ষাতেই একটি প্রশ্ন থাকে, সৃজনশীল প্রশ্ন থাকে বিপণন অধ্যায় থেকে। ঠিক আছে, তোমরা আমি দেখতে পাচ্ছি যে এখানে ইমন আছে। ইমন, তুমি আমাকে একটু বলো তো যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ কি না? ঠিক আছে, বা লেখা দেখা যাচ্ছে কিনা? বিপণনের কার্যাবলীর প্রথমটা হচ্ছে ক্রয়। ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। ঠিক আছে, দেখো পণ্যটা যখন উৎপাদন করা হয় তখন এটার মালিক তো উৎপাদনকারী, কিন্তু উৎপাদনকারী তো তার নিজের কাছে রেখে দেওয়ার জন্য পণ্য উৎপাদন করে না, সে ভোক্তার নিকট এটা পৌঁছাতে চায়। তখন উৎপাদনকারীর নিকট থেকে হয় অনেক বেশি পরিমাণে পণ্য কে কিনে নেয়, পাইকার কিনে নেয়। যখনই পাইকার কিনে নেয় উৎপাদনকারীর নিকট থেকে, গাড়ির নিকট থেকে কে কিনলো, পাইকার নিতে পারে বা খুচরা ব্যবসায়ী নিতে পারে। ঠিক আছে, সাধারণত বন্টন প্রক্রিয়াটা এরকমই। যখন উৎপাদনকারীর নিকট পণ্যটা থাকে তখন এটার মালিককে, মালিকানা ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। উৎপাদনকারীর মালিক হচ্ছে উৎপাদনকারী। উৎপাদনকারীর কাছ থেকে যখন পাইকার পণ্যটা কিনে নেয় তখন কি একটা মালিকানা সৃষ্টি হয়, সেই পণ্যের মালিক হয়ে যায় পাইকার। আবার পাইকারের কাছ থেকে যখন খুচরা বিক্রেতা কিনে নেয় তখন এটার মালিকই হয়ে যায় খুচরা বিক্রেতা। আর খুচরা বিক্রেতার কাছ থেকে যখন ভোক্তা কিনে তখন কি হয়ে যায়, এটার মালিক হয়ে যায় খুচরা বিক্রেতার কাছ থেকে ভোক্তা কিনে তার মালিক হয়ে যায় ভোক্তা। এই যে ক্রয়ের মাধ্যমে কি হচ্ছে, পণ্যের মালিকানা সৃষ্টি হচ্ছে। তাহলে মালিকানা সংক্রান্ত যে উপযোগ সৃষ্টি হয় সেটা ক্রয়ের মাধ্যমে হয়। এরপর হচ্ছে বিক্রয়। বিক্রয়টা কি, বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর হয়। মালিকানা হস্তান্তর, আর এটা হয় মালিকানা সৃষ্টি।
মালিকানা সৃষ্টি। মালিকানা সৃষ্টি কিভাবে হলো দেখো, উৎপাদনকারীর পণ্যটা যখন পাইকার কিনে নিল পাইকারের হয়ে গেল, পাইকারের কাছ থেকে যখন খুচরা বিক্রেতা কিনলো খুচরা বিক্রেতার হয়ে গেল, তাই না? ভোক্তা কিনলো ভোক্তার হয়ে গেল। ক্রয়ের মাধ্যমে মালিকানা সৃষ্টি হয়, বিক্রয়ের মাধ্যমে হস্তান্তর হয়। কিভাবে হস্তান্তর? একদমই দেখো, উৎপাদনকারী কার কাছে বিক্রয় করছে? পাইকারের কাছে। তাহলে দেখো এই উৎপাদনকারী ছিল মালিক, হয়ে গেল কি পাইকার। হস্তান্তর হচ্ছে না, মালিকানাটা হস্তান্তর হয়ে যাচ্ছে। পাইকার যখন খুচরা বিক্রেতাকে দিয়ে দিল তখন কি হয়ে গেল? খুচরা বিক্রেতার নিকট মালিকানা চলে গেল। এই দেখো, তাহলে বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর হয়। এই ধরনের ছোট ছোট প্রশ্ন তোমাদের জ্ঞানমূলক নৈর্ব্যক্তিকে বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে বা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে ক্রয়ের মাধ্যমে পণ্যের কি সৃষ্টি হয়? মালিকানা সৃষ্টি হয়। বিক্রয়ের মাধ্যমে কি হয়? বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর হয়। বিক্রয়ের মাধ্যমে কিন্তু পণ্য মূল্য নির্ধারণ করা হয়। একটা পণ্য উৎপাদন করতে গেলে কত খরচ হলো সেটার সাথে কি করতে হয়? লাভ যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। ধরো একটা কলম তৈরি করতে লেগেছে হচ্ছে 3 টাকা, একটি কলমের মূল্য, উৎপাদনের মূল্য 3 টাকা। এখন এটার সাথে কি করতে হবে? মুনাফা যোগ করে তারপরে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে না? তাও মুনাফা হচ্ছে 2 টাকা। এই যে এখন কলমটার মূল্য হচ্ছে কত? 5 টাকা। ঠিক আছে, তার মানে কি পণ্য বিক্রয়ের সাথে পণ্য মূল্য নির্ধারণের বিষয়টি জড়িত থাকে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে পরিবহন। পরিবহন কি করে? পরিবহনের মাধ্যমে কি হয়? পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ বা প্রতিবন্ধকতা দূরীভূত হয়। স্থানগত উপযোগ সৃষ্টি হয় বা প্রতিবন্ধকতা দূরীভূত হয়। দেখো, আমি একজন, যদি ধরো আমি পটুয়াখালী বা কক্সবাজারে একজন শুটকি ব্যবসায়ী, শুটকি উৎপাদন করে আমি সেটা ব্যবসা করব। এখন শুধু কি কক্সবাজার বা পটুয়াখালীর মানুষের শুটকি খায় তা না, কিন্তু সেটা পুরো দেশ তো খায়ই, সাথে সাথে এটা বিদেশেও রপ্তানি করা হয়। সেটা কিসের মাধ্যমে এটা পুরো দেশে যাবে? পরিবহনের মাধ্যমে তো যেতে হবে। এটা উৎপাদিত হচ্ছে কিন্তু কক্সবাজারে বা কি সামুদ্রিক এলাকায়, সমুদ্র উপকূলীয় অঞ্চলে, কুয়াকাটা হতে পারে সেটা, বা চট্টগ্রাম হতে পারে, সেই সব এলাকা থেকে সেটা সম্পূর্ণ দেশে ছড়িয়ে যাচ্ছে। সেটা কি পরিবহনের মাধ্যমে যাচ্ছে। বা একটি নির্দিষ্ট রাজশাহীর আম শুধু রাজশাহীর মানুষই খায় তা কিন্তু নয়, এটা সমস্ত দেশে ছড়িয়ে যায়। এবং এটা কীভাবে যায়? পরিবহনের মাধ্যমে। তার মানে কি স্থানগত যে বাধাটা থাকে, যে যেই স্থানের পণ্য শুধুমাত্র সেই স্থানের মানুষই ভোগ করবে তা কিন্তু নয়, এটা সমস্ত দেশের মানুষ, এমনকি দেশ ছেড়ে বিদেশের মানুষও কি ভোগ করতে পারে। কিভাবে পারে? পরিবহনের মাধ্যমে। তাহলে পরিবহন কি করছে? পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করছে। আমার মনে হয় শোনা যাচ্ছে, এই তো ইমন লিখেছে, জিমিল শুনতে পাচ্ছি। তারপর একটা কে আছে আমি দেখি। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে কি বিক্রয়। তারপর হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণ কি করে? গুদামজাতকরণের হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি করে। সময়গত উপযোগ সৃষ্টি করে। সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি করে গুদামজাতকরণ? দেখো, গুদামজাতকরণ এক মৌসুমের পণ্য আমরা অন্য মৌসুমে কি ব্যবহার করতে পারি এই গুদামজাতকরণের মাধ্যমে। দেখো,
যে টমেটো, আলু, গোল আলু এসব কিন্তু আমরা সারা বছর খেতে পাচ্ছি, যেগুলো পচনশীল জিনিস সেগুলো কিন্তু গুদামে স্টোরেজ করে কোল্ড স্টোরেজ করে রাখা খুব প্রয়োজন। সেগুলো কি গুদামজাত করতে পারছি এবং এটা সারা বছর আমরা খেতে পাচ্ছি। দেখি এক সময় পণ্য আরেক সময় কিন্তু আমরা ব্যবহার করতে পারছি কিভাবে, কিসের মাধ্যমে, গুদামজাতকরণের মাধ্যমে। বা অনেক পরিমাণ পণ্য আমরা যখন উৎপাদন করি, অনেকগুলো করি একসাথে, সেগুলো কি করা যায় না, এভাবে বিক্ষিপ্তভাবে তো রেখে দেওয়া যায় না, সেটা একটা গুদামে রেখে দিতে হয়, কারণ এটা দীর্ঘদিন সেইটা কি করতে হয়, ব্যবহার করতে হয়। আমরা জানি যে আমরা সোয়েটার পরি শীতকালে, কিন্তু শীতকালেই সোয়েটার উৎপাদন করে শীতকালেই সেটা ব্যবহার করা অনেক সময় বাজারে কিন্তু চাহিদার সাথে সঙ্গতি রাখবে না। তার জন্য কি করতে হয়, এই উৎপাদনটা গরমে শুরু হয়ে যায় এবং সেটা গুদামজাত করে রাখা হয় এবং পরবর্তীতে শীতের সময় এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে গুদামজাতকরণের মাধ্যমে বা এক সময়ের পণ্য আমরা আরেক সময় ব্যবহার করতে পারি। যেমন ইলিশ মাছ কিন্তু আমরা সারা বছর ধরে খেতে পারি কিভাবে, এই যে গুদামজাতকরণের মাধ্যমে ব্যবসায়ীরা ইলিশ মাছের মৌসুমে ধরে গুদামে রেখে দেয়, কোল্ড স্টোরেজে রেখে দেয়, সেখান থেকে আমরা পরবর্তী সময়ে কি করতে পারি, সে পণ্যদ্রব্যটা ব্যবহার করতে পারছি। তারপর হচ্ছে মুছে দে, হ্যাঁ, এরপর যে আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রমিতকরণ হচ্ছে পণ্যের রং, স্বাদ, গুণাগুণ বিচার করে মূল্য স্থির। কিভাবে দেখো, রং, স্বাদ, গুণাগুণ। তোমরা দেখো আইসক্রিম কত রকম ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, চকলেট ফ্লেভার, এবং এক একটা ফ্লেভারের কারণে এতে দেখো রং, স্বাদের ভিন্নতা আসতেছে। স্বাদের ভিন্নতার কারণে কি হচ্ছে, দ্রব্যের মূল্যেরও কি তারতম্য দেখা দিচ্ছে। আবার দেখো রং, স্বাদ, গুণাগুণ, আকারও আছে, আকার বা সাইজ। যেটা দেখো তোমরা শ্যাম্পুর কথা জানো, সানসিল্কের ছোট বোতল আছে, মাঝারি আছে, বড় আছে, এই আকারের উপর নির্ভর করে কিন্তু মূল্য স্থির করা হয়। আবার দেখো সানসিল্ক ব্ল্যাক কালারের আছে, একটা গোলাপি প্যাকেট আছে, মানে সাদা, এরকম যে তিনটা কালারের উপর আছে, রঙের উপর নির্ভর করেও কিন্তু মূল্যের তারতম্য হয়। যেমন আমি জানি যে সানসিল্কের যে ছোটো মিনি প্যাকটা আছে, এটা কালো রঙেরটা 2 টাকা, কিন্তু যেটা গোলাপি রঙের প্যাকেট সেটা তো 3 টাকা। এই যে দেখো রং, স্বাদ, গুণাগুণ বিচার করে যে মূল্যটা স্থির করা হয়, সেটা হচ্ছে প্রমিতকরণ। তারপর হচ্ছে দেখো পর্যায়িতকরণও অনেকটাই তোমরা মিল পাবে। পর্যায়িতকরণ হচ্ছে পণ্যের মান অনুযায়ী পণ্যকে যে বিভাজন করা হয় সেটাই হচ্ছে পর্যায়িতকরণ। এখন বলবা পণ্যের মান কি, তোমরা যখন দোকানে যাও তখন যদি জামা কাপড় কিনতে যাও তখন বলে 1 নাম্বার কাপড়, 2 নাম্বার কাপড়, 3 নাম্বার কাপড়, এটার মূল্য হচ্ছে 70 টাকা, এটার মূল্য 50 টাকা, এটার মূল্য 40 টাকা। 1 নাম্বার মানে মানটা ভালো, 1 নাম্বার পণ্যের মানটা ভালো, এটার জন্য এটার মূল্যটাও কি বেশি। মান অনুযায়ী কি করা হচ্ছে, পণ্যের মূল্য নির্ধারণ করা হচ্ছে, গ্রেডিং করা হচ্ছে। ঠিক আছে, 1 নাম্বার গ্রেডেরটার মূল্য হচ্ছে 70 টাকা, 2 নাম্বার গ্রেডের কাপড় হয়তো হয় একটু পলিস্টার বা একটু শুষ্ক টাইপের, এই ধরনের কাপড়ের মূল্য 50 টাকা, তার থেকে নিম্নমানেরটা হচ্ছে 40 টাকা। বা যখন ফল টল কিনতে যাই আমরা, তখন দেখবা
বিভিন্ন ধরনের যদি ফল কিনতে যাই তখন দেখা যাচ্ছে যে ফ্রেশ সুন্দর আম যেটা একটা ঝুড়িতে আছে, বা আমরা যখন খেজুর কিনতে যাই তখন বলে এটা 1 নাম্বার খেজুর, এটার মূল্য হচ্ছে 300 টাকা কেজি, বা একটু বাড়াই দিই 500 টাকা কেজি। এটা হচ্ছে আরেকটু এটা থেকে খারাপ, এটার মূল্য 300। এটা থেকে আরও যে এটা আছে সেটার মূল্য হচ্ছে 150। তার মানে মান অনুযায়ী মানে গ্রেড করা হচ্ছে, ঠিক আছে। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের জিনিস অনুযায়ী সেটার মূল্য, মান অনুযায়ী যখন পণ্যকে এভাবে নির্ধারণ করা হয় তখন তাকে বলে হচ্ছে পর্যায়িতকরণ, ঠিক আছে। এরপর হচ্ছে মোড়কীকরণ। মোড়কীকরণ মানে হচ্ছে প্যাকেজিং, ঠিক আছে। মোড়কীকরণ, দাঁড়াও মোড়কীকরণটা দেখাই তোমাদের। মোড়কীকরণ, মোড়কীকরণ হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিংটা কেন করা হয়, মানে মোড়কে করা হয়, সেটা কেন করা হয়? মূলত এটা পণ্যকে আকর্ষণীয় করার জন্য। তোমরা দেখবা ছোট ছোট বাচ্চাদের জন্য যে বিস্কিটের প্যাকেটগুলো একটু চকচকে হয়, তারপরে চিপসের প্যাকেটগুলো অনেক চকচকে, মানে আকর্ষণীয় করে তোলার জন্য যে প্যাকেজিংটা করা হয়, যে মোড়কটা দিয়ে আবৃত করা হয় সেটা হচ্ছে মোড়কীকরণ সাধারণত। কিন্তু শুধুমাত্র পণ্যকে আকর্ষণীয় করার জন্যই মোড়কীকরণ করা হয় না, পণ্যকে ভেঙে যাওয়ার হাত থেকে বা বহন করার সুবিধার জন্য মোড়কীকরণ করা হয়। দেখো আমরা দোকান থেকে 1 লিটার 1/2 লিটারের দুধ নেই, সে কি একটা প্যাকেটের মধ্যে থাকে না, এটাকে বহন করতে কি সুবিধা হয়, সুবিধা হচ্ছে না। আবার বিস্কিট ধরো একটা প্যাকেটের মধ্যে 8টা 10টা বিস্কিট থাকে, এটাকে তুমি যদি এভাবে খুলে নিয়ে যাও সেটা কি হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। প্যাকেটের ভিতর একটা বক্স থেকে প্যাকেটের ভিতর ঢুকাতে এসব করতে গেলে কি হয়, জিনিসটা নরম হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে খোলা থাকলে। আর যদি এয়ারটাইট থাকে, দেখো চিপসগুলো যখন একদম এয়ারটাইট থাকে তখন এটা মচমচে করে থাকে, কিন্তু যদি একটু বাতাস বের হয়ে যায় তখন কি হয়ে যায়, সেটা নরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য পণ্যকে আকর্ষণীয়, নষ্ট হওয়ার থেকে বা ভেঙে যাওয়ার থেকে রক্ষা করার জন্য যে কিছু দিয়ে আবৃত করা হয় তাকে মোড়কীকরণ বা প্যাকেজিং বলে। আমার মনে হয় তোমরা মোড়কীকরণ সম্পর্কে বুঝতে পেরেছ। আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে তো তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো, আমি সেই অনুযায়ী তোমাদের ব্যবস্থা নিব। আচ্ছা, আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে মোড়কীকরণের পরে হচ্ছে তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহ, ধরো আমি বাজারে একটি পণ্য নিয়ে আসবো, আর সেই পণ্যটা সম্পর্কে যদি বাজারে কীরকম চলবে সে সম্পর্কে যদি আমি না জানি তাহলে আমার পণ্যটাকে আমি সফলভাবে ক্রেতাদের নিকট পৌঁছে দিতে পারবো না, যে আসলে এই পণ্যটার চাহিদা বাজারে আছে কিনা। দেখো আমি বাজারে একটি নতুন চা পাতা নিয়ে আসতে যাচ্ছি, এখন এই চায়ের ক্রেতা আসলে চা খাওয়ার মতো ক্রেতা আমি যে বাজারে নিয়ে আসতেছি সে বাজারে আছে কিনা সেটা আমার দেখতে হবে। যদি চায়ের বদলে আমি অন্য কফির কথা চিন্তা করি, আমি কফি নিয়ে আসতে চাচ্ছি, এখন বাজারে আমার প্রতিযোগীর সংখ্যা কত, এই যে বাজারে আমি নিয়ে আসতেছি, যে এলাকায় আমি কফিটা নিয়ে আসতে চাচ্ছি সেখানকার মানুষজন কি আসলে কফি খায় কিনা, তারা কফিতে অভ্যস্ত কিনা, সেই বিষয়েও আমাকে তথ্য সংগ্রহ করতে হবে। তাহলে কি জানতে হবে, ক্রেতার সংখ্যা জানতে হবে, ক্রেতার চাহিদাটা জানতে হবে, তার জীবন ধারণের পছন্দ অপছন্দ জানতে হবে, এই তথ্যগুলো কি জানতে হবে। তারপর হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বিশ্লেষণ হচ্ছে ভোক্তার পছন্দ অপছন্দ, জীবনযাত্রার মান বিশ্লেষণ করা। দেখো কিছু মানুষ আছে যারা
চকচকে জামা কাপড় পরতে পছন্দ করে। আমি এই কথাটা তোমাদের আগেও ক্লাসে বলেছি। আমরা জানি যে একটা নির্দিষ্ট এলাকা, পুরান ঢাকা এলাকার মানুষজনকে আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে তারা খুব স্বর্ণালঙ্কার পরতে পছন্দ করে, জাঁকজমকপূর্ণ পোশাক পরতে পছন্দ করে। সে এলাকার মানুষজনের পছন্দটা একরকম, আবার আরেক জায়গায় বসুন্ধরা বাড়িধারা এলাকার মানুষজনের পোশাক আশাকের রুচি বা পছন্দ একরকম। তো যেই পণ্যটা নিয়ে আমি ব্যবসা করতে চাচ্ছি সেটা কোন বাজারের জন্য হবে এবং তাদের রুচি পছন্দ অপছন্দ জানতে হবে, জীবনযাত্রার মান দেখতে হবে যে তারা কি আসলে তাদের অর্থটা ব্যয় করতে পছন্দ করে। এরকম যদি বিলাসদ্রব্য নিয়ে ব্যবসা করতে চায় তাহলে দেখতে হবে এলাকার মানুষ বিলাসদ্রব্য পণ্য ক্রয় করতে চায় কিনা, সেই বিষয়গুলো নিয়ে এই ভোক্তাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এই যে আমি তোমাদেরকে 9টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এই সবগুলোই হচ্ছে বিপণনের অন্তর্ভুক্ত, বিপণনের কার্যাবলীর মধ্যে পড়ে এবং প্রতিটা পয়েন্ট থেকেই প্রশ্ন আসে যে ক্রয়ের মাধ্যমে কি সৃষ্টি হয়, ক্রয়ের মাধ্যমে কি বলেছিলাম মালিকানা সৃষ্টি হয়, বিক্রয়ের মাধ্যমে কি হয়, বিক্রয়ের মাধ্যমে কি হয় মালিকানা হস্তান্তর হয়, পণ্য পরিবহনের মাধ্যমে সময়গত প্রতিবন্ধকতা দূর হয়, গুদামজাতকরণের মাধ্যমে কি সময়গত উপযোগ সৃষ্টি হয়, আর পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এই সবগুলো থেকেই কিন্তু তোমাদের নৈমিত্তিক বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে এবং অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। পর্যায়িতকরণ বলতে কি বুঝো, প্রমিতকরণ বলতে কি বুঝো, ভোক্তা বিশ্লেষণ কি, এই সবগুলো কিন্তু নিয়ে প্রশ্ন হতে পারে। আমি আশা করছি তোমরা এই ক্লাস থেকে তো দেখলে এবং তোমাদের পাঠ্য বই অনুশীলনের মাধ্যমে এটা আত্মস্থ করে ফেলবে। এখান থেকে কিন্তু সত্যি অনেক অনেক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।